আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই আমাকে দেখতেও পাচ্ছেন, আমাকে শুনতেও পাচ্ছেন। আমার ফেসবুক পেজ থেকে পিএইচপি লারাভেলের কমিউনিটি গ্রুপ থেকে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, ওস্তাদের ফেসবুক পেজ থেকে, সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে। আমাদের আজকের যেই আলোচনা, আজকের যে লাইভ এর টপিক কি বলেন তো? অলরেডি আপনারা জানেন হয়তো অনেকেই। তারপরেও আমি বলে দিচ্ছি, আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে পিএইচপি, লারাভেল এবং ভিউজিএস এই স্ট্যাকে যদি আমরা আমাদের ক্যারিয়ার ডেভেলপ করতে চাই, তাহলে আমাদের কি কি শিখতে হবে, কোন পথে শিখতে হবে, কোনটার পরে কোনটা শিখতে হবে, এই সার্বিক বিষয় নিয়ে আজকের এই আলোচনা। এই আলোচনায় আপনাকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আশা করি আপনারা আমাকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে স্পষ্ট দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন, এবং সেই সাথে পিএইচপি, লারাভেল কিংবা ভিউজেস কিংবা ডেটাবেজ কিংবা এই ইকোসিস্টেমে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট রিলেটেড, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট রিলেটেড, কিংবা ধরুন রেস্ট এপিআই ডেভেলপমেন্ট রিলেটেড যে কোনো প্রশ্ন যদি আপনারা থাকে, তাহলে আপনাদের সাথে আমি লাইভে আছি, রাব্বিল হাসান। আপনারা আপনাদের প্রশ্ন করে ফেলবেন। ইনশাল্লাহ এই লাইভেই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং সেই সাথে আপনাদের যদি কোনো ক্যারিয়ার রিলেটেড পরামর্শের প্রয়োজন হয়, কোনো কনফিউশনে থেকে থাকেন, সেই প্রশ্ন আমাকে করতে পারেন। ইউটিউব থেকে একজন বলেছেন যে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, আছি আল্লাহর রহমতে, বেশ ভালো আছি। তো চলেন আমরা আমাদের লাইভের যে মূল টপিক, যে আপনাদের একটা ওভারঅল রোডম্যাপ দিয়ে দেওয়া, যে পিএইচপি, লারাভেল এবং ভিউজেএস এটার যে লার্নিং পাথ, এই লার্নিং পাথটা ঠিক আপনাদের জন্য কেমন হবে বা কেমন হওয়া দরকার, এই খুঁটিনাটি বিষয়গুলো আজকের এই লাইভে আমরা একেবারেই, আমি বলবো যে 0.0, আমি যেটা মজা করেই বলি, মজা করে বললেও কিন্তু 0.0 শব্দটা বেশ খানিকটা অনেক অনেক হয় কি, মানে যারা একদম বিগিনার আছেন, বিগিনারদের জন্য হেল্পফুল হয় বুঝতে যে অ্যাকচুয়ালি বিগিনিং বলতে কতটা বিগিনিং বোঝানো হচ্ছে। তো এই যে আপনাদের লার্নিং এর যে জার্নিটা হবে, শুরুতেই আমি বলবো যে আপনাদের লার্নিং এর যে জার্নি, এই লার্নিং জার্নির জন্য একদম সবার শুরুতে যেটা দরকার, সেটাকে আমি বলবো হচ্ছে ফাউন্ডেশন। সবার শুরুতে আসলে আপনার দরকার ফাউন্ডেশন। এখন আপনি বলতে পারেন যে ভাই, সবার শুরুতে কেন পিএইচপি নয়, সবার শুরুতে কেন এইচটিএমএল নয়, বা হতে পারে যে সবার শুরুতে কেন এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। তো শুরুর যেই অংশটা, সেই অংশটাকে বলছি আমি ফাউন্ডেশন। আপনাকে শুরুটাই করতে হবে ফাউন্ডেশন থেকে। এরপরে আপনি পিএইচপি, লারাভেল ইকোসিস্টেমে যেহেতু ফ্যানটা অর্ধেক করে দিতে হবে, মজবুত একটা ক্যারিয়ারের দিকে চলে যেতে চাচ্ছেন, দ্যাটস ওয়াই ফাউন্ডেশনের পরে আপনাকে চলে যেতে হবে পিএইচপি শিখতে। এখন আপনি এই যে পিএইচপি শিখবেন, এই পিএইচপি শেখার মধ্যেও আপনাকে কৌশলী হতে হবে, কেননা প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্টের যে বিষয়গুলি, এই বিষয়গুলি হচ্ছে কৌশলের বিষয়, মুখস্থ করার বিষয় না। তো যখন আপনি ফাউন্ডেশন শিখবেন, তখনও আপনাকে কৌশলী হতে হবে। যখন আপনি পিএইচপি শিখবেন, তখনও আপনাকে কৌশলী হতে হবে। এবং আই থিঙ্ক আমার কিবোর্ডটাকে যদি আমি ইংরেজি করে দেই, তাহলে আরো লিখতে বেটার হবে। তো আমি আমার যে কিবোর্ড, এই কিবোর্ডটা ছিল বাংলাতে, বাংলা থেকে আমি ইংরেজি করে দিচ্ছি, তাহলে আশা করি লিখতে সুবিধা হবে এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে। তো যেটা বলছিলাম, তাহলে সবার শুরুতে দরকার কি? সবার শুরুতে দরকার হচ্ছে আমাদের ফাউন্ডেশন। এখন এই জায়গায় এসে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ফাউন্ডেশন মিন্স কতটুকু ফাউন্ডেশন শিখতে হবে, নাকি ফাউন্ডেশন শিখেই আপনি বছরের পর বছর পার করে দেবেন? তো এই প্রশ্নের উত্তরও আপনাদের এখানে মিলে যাবে। দেন ফাউন্ডেশনের পরে আপনাকে শিখতে হবে পিএইচপি। এখন পিএইচপি আপনি কতটুকু শিখবেন, কি কি শিখবেন, সেই বিষয়গুলো জানবার রয়েছে, সেই বিষয়গুলো বোঝবার রয়েছে। এর আগে লারাভেল যখন আপনি শুরু করবেন, শুরু করার আগে পিএইচপি শেখার পরে অবশ্যই আপনি এসকিউএল শিখে নেবেন। কেননা এই জায়গাতে গিয়ে আমরা একটা মিস্টেক করে ফেলি হয়তো অনেকে, যে আমরা ধরেই নেই যে পিএইচপির পরে লারাভেল। আসলে পিএইচপির পরে লারাভেল না, পিএইচপির পরে আপনাকে এসকিউএলটা জানতে হবে। এসকিউএলটা যদি আপনি বুঝে উঠতে পারেন, দেন পিএইচপি এসকিউএল বোঝার পরে আমি বলবো লারাভেল। অর্থাৎ আমি যদি সমন্বয় করে বলি, তাহলে তিনটি বিষয়ের পরে লারাভেল। প্রথমত ফাউন্ডেশন, নাম্বার 2 পিএইচপি, নাম্বার 3 এসকিউএল। এই তিনটা বিষয়ের উপরে যখন আপনি দখল নিয়ে আসবেন, দেন আপনি লারাভেলের জন্য প্রস্তুত হয়ে গেলেন।
এরপরে আপনি শিখবেন কি লারাবেল। এখন লারাবেল যখন আপনি শিখবেন, এই লারাবেলটাকেও আপনাকে করতে হবে কি পার্ট বাই পার্ট এটাকে স্লাইস করে টু ডু লিস্ট আকারে শিখতে হবে। একেবারেই আপনি যদি এরকম চিন্তা করে নেন যে হচ্ছে আমি লারাবেল আজকেই শেখা শুরু করলাম আর ২ দিনের মধ্যে সব শিখে শেষ করলাম, বা হচ্ছে আমি র‍্যান্ডম ওয়েতে শিখলাম, বা ধরুন ২০১৪-১৫ সাল কিংবা ১৬ সালের কোনো পুরনো ওয়েতে শিখলাম, বিষয়টা কিন্তু সেরকম না। লারাবেল শেখার ক্ষেত্রেও আপনাদের সাথে আমি বেশ কিছু স্ট্র্যাটেজি আজকে শেয়ার করব। এবং তারপরে আপনাকে করতে হবে কি, নিঃসন্দেহে আপনাকে আপনার যে লার্নিং, সেই লার্নিংটাকে মজবুত করার জন্য প্রজেক্ট ওয়ার্কস করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ফাউন্ডেশন যে শিখবেন, ফাউন্ডেশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? ফাউন্ডেশনে আপনি কি, কি শিখবেন? তো ফাউন্ডেশনে আপনি কি, কি শিখবেন এই বিষয়টা যদি আমি একেবারেই আ ক্লিয়ার করে বলি, তাহলে ফাউন্ডেশনে আপনার সবার আগে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ওয়েব ডেভেলপমেন্ট। ইন্ট্রোডাকশন অফ ওয়েব ডেভেলপমেন্ট মিনস আমি বোঝাচ্ছি যে এই ওয়েব ডেভেলপমেন্টের যে দুনিয়া, এই দুনিয়াটার সাথে সবার আগে আপনাকে পরিচিত হতে হবে। যে ওয়েব কি, সার্ভার কি, ফ্রন্ট এন্ড কিভাবে কাজ করে, ব্যাক এন্ড কিভাবে কাজ করে। আপনি যখন PHP তে কোড লিখবেন সেটা অ্যাকচুয়ালি কেন লিখছেন? যখন আপনি SQL এ কোড লিখবেন কেন লিখছেন? কেন HTML লিখছেন? কেন জাভাস্ক্রিপ্ট লিখছেন? এই পুরো ওভারঅল বিষয়গুলো যদি আপনি বুঝে উঠতে পারেন, তাহলে আমি বলব যে আপনার জার্নিটা হবে সবথেকে সুন্দর একটা শুরু। দ্যাটস ওয়াই পরবর্তীতে যখন আপনি PHP শিখবেন কিংবা লারাবেল শিখবেন কিংবা SQL শিখবেন, তখন এই ধরনের আর কোনো কনফিউশনই আপনার ভেতরে কাজ করবে না যে আমি কেন শিখছি, কি, কি শিখছি, এগুলোর প্র্যাকটিক্যাল ইউজ কেস কি, এটা সম্পর্কে একটা সম্যক ধারণা আপনার তৈরি হয়ে যাবে। তো শুরুতেই আমি বলব ফাউন্ডেশনের শুরুতেই হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন অফ ওয়েব ডেভেলপমেন্ট। কেননা যারা একেবারেই আপনারা বিগিনার, তারা হয়তোবা এর আগে কখনোই ওয়েব ডেভেলপমেন্ট করেনইনি। তো যে জিনিসটা আপনি এর আগে কখনো করেন নাই, সেই জিনিসটা করার আগে অবশ্যই সেটার সাথে হতে হবে কি আপনাকে পরিচিত হতে হবে। দ্যাটস ওয়াই আমরা ওয়েবের সাথে যখন পরিচিত হয়ে যাব, এরপরে ফাউন্ডেশন পার্টে আমাদেরকে HTML-টা শিখে নিতে হবে। কেন HTML-টা শিখে নিতে হবে? কেননা ওয়েব ডেভেলপমেন্ট যখন আপনি করবেন, এই ওয়েব এর যেই মেইন পেজের যে কাঠামো, সেই কাঠামোটা HTML দিয়ে তৈরি করা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো সবসময় এরকমটাই আ মনে করে থাকি যে HTML শুধুমাত্র ফ্রন্ট এন্ড এর জন্যই কাজে লাগবে, ব্যাক এন্ড এর জন্য কাজে লাগবে না। আসলে বিষয়টা কিন্তু এরকম না। HTML এর উপরে যে ক্লিয়ার ধারণা, এটা আপনি ব্যাক এন্ড ডেভেলপার হন কিংবা ফ্রন্ট এন্ড ডেভেলপার হন, ২ ক্ষেত্রেই আপনার প্রয়োজন হবে। এখন ওয়েব ডেভেলপমেন্টের শুরুতে যখন আমরা আ শুরুতেই HTML শিখব ফাউন্ডেশন পার্টে, ফাউন্ডেশন পার্টে আমরা CSS শিখব এবং ফাউন্ডেশন পার্টে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বানানো শিখব। আমি আবারও বলছি, স্ট্যাটিক ওয়েবসাইট বানানো যখন আমরা শিখব, তখন হবে কি এই ফাউন্ডেশন যে পার্ট, এই ফাউন্ডেশন পার্টটা আপনার পূর্ণতা পাবে। কেননা ওয়েব অ্যাপ্লিকেশন ধাপে, ধাপে তৈরি হয়। একটা স্ট্যাটিক ওয়েব অ্যাপ্লিকেশনই পরবর্তীতে কিন্তু ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড ডেটাবেসের সমন্বয়ে কি হয়? ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনে পরিণত হয়। দ্যাটস ওয়াই ফাউন্ডেশন পার্টে শুরুতেই আপনি ওয়েব ডেভেলপমেন্টের দুনিয়ার সাথে পরিচিত হয়ে গেলেন। এরপর আপনি HTML জানলেন, আপনি CSS জানলেন। CSS এর সাথে আমি এখানে যোগ করে বলতেই পারি যে CSS এর যেকোনো একটা ফ্রেমওয়ার্ক জানলে আরো ভালো হয়। সেটা হতে পারে বুটস্ট্র্যাপ, হতে পারে টেলরেন্ট CSS। তাহলে CSS এর সাথে ফাউন্ডেশনে আমি ধরে নেব যে আপনি একটা ফ্রেমওয়ার্ক জানবেন। এরপরে একটা স্ট্যাটিক ওয়েবসাইট কিভাবে বানাতে হয়, ওয়েব পেজগুলো কিভাবে কাজ করে, সে সম্পর্কে ওভারঅল একটা ধারণা আপনি নিয়ে নেবেন। দেন এই যে ফাউন্ডেশন পার্ট, এই ফাউন্ডেশন পার্টটা হয়ে গেলে এরপরে আপনি যদি PHP শেখা শুরু করেন, তাহলে আপনার কাছে বিষয়টা আরেকটু ইজি মনে হবে। কেন ইজি মনে হবে? কেননা আপনি PHP কেন লিখছেন, কি কারণে লিখছেন, এই PHP লিখতে গেলেও ওর মধ্যে দেখবেন যে টুকটাক HTML চলে আসছে। PHP লিখতে ধরলেও দেখবেন যে টুকটাক ওর মধ্যে ওয়েব টার্মিনোলজির যে বিষয়গুলো, সার্ভার কি, PHP কোড কিভাবে রান করব, এই বিষয়াদিগুলো চলে আসছে। দ্যাটস ওয়াই যখন আপনি PHP শিখবেন, ওই ফাউন্ডেশন নলেজটা আপনার জন্য একটা ব্যাকআপ হয়ে কাজ করবে। এখন PHP শেখার ক্ষেত্রেও সাধু সাবধান। কেননা PHP প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু যথেষ্ট পুরনো এবং অনেক হিউজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই জায়গায় এসে আপনাকে আপনার যে টার্গেট, সেই টার্গেটে থাকতে হবে। আপনার টার্গেট কি বলেন তো ভাই? আপনার টার্গেট PHP শেখার পরে আপনার টার্গেট লারাবেল শেখা। এখন আপনি এই জায়গায় এসে
এমনভাবে পিএইচপিটা শিখবেন যেটা 2024 এর যে ডিমান্ড, সেই ডিমান্ড ফুলফিল করে। কারণ এখন নিশ্চয়ই আপনি সেই 2005 সালের মতো কিংবা 2006 সালের মতো একেবারে প্রসিডিউরাল পিএইচপি লিখে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাবেন না। কেননা সেটা এই 2024 সালে এসে ওয়েব অ্যাপ্লিকেশনের যে ডিমান্ড, সেই ডিমান্ড কিন্তু ফুলফিল করে না। দ্যাটস ওয়াই আপনি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবেন আপনার বেসিক ক্লিয়ার করার জন্য, সার্ভার সাইড প্রোগ্রামিং এর যে বিষয়গুলো আছে সেগুলো ক্লিয়ার করার জন্য, এবং প্রোগ্রামিং শেখার পেছনে আপনার আরেকটা উদ্দেশ্য হবে, সেটা হচ্ছে আপনি নিজেই যেন মডিউল ডেভেলপ করতে পারেন বা প্যাকেজ ডেভেলপ করতে পারেন। কেননা এখনকার দিনে হয় কি, এখনকার দিনে একেবারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু কমপ্লিট সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ হয় না। দেখা যাচ্ছে কি, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্যাকেজ ডেভেলপ করছি, আর সেই প্যাকেজগুলোকে বারবার আমরা রিইউজ করে সফটওয়্যার ডেভেলপ করছি। দ্যাটস ওয়াই আপনার পিএইচপি শেখার পিছনে প্রধান একটা উদ্দেশ্য হবে প্রোগ্রামিং ভালো করে শেখা, এবং সেই সাথে কিভাবে প্যাকেজ ডেভেলপ করতে হয়, কিভাবে মডিউল ডেভেলপ করতে হয়, সেই বিষয়গুলোর আয়ত্ত করা। এখন বিষয়টাকে যদি আমি সহজভাবে বলি, তাহলে এভাবে বলতে পারি যে ধরুন একটা সময় যখন ইট, বালি, সিমেন্ট এগুলো আবিষ্কার হয়নি, তখন মানুষ কি করতো বলেন তো? তখন মানুষ করতো কি, আপনার ওই কাদামাটি দিয়ে ঘর বানাতো। তারপরে ধীরে ধীরে যখন মডার্ন এজ চলে আসলো, তখন মানুষ কিন্তু আর ডিরেক্ট কাদামাটি দিয়ে ঘরবাড়ি বানাতো না। মানুষ করতো কি, কাদামাটিগুলোকে দিয়ে ইট বানাতো, তারপরে সেই ইট দিয়ে বাড়ি বানাতো। তো প্রোগ্রামিং দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্টের বিষয়টাও আসলে এখন এমনটাই, যে আপনি প্রোগ্রাম করে প্যাকেজ ডেভেলপমেন্ট করবেন, মডিউল ডেভেলপমেন্ট করবেন, ছোট ছোট আর্কিটেকচার ডেভেলপ করবেন, ওই মাটি দিয়ে ইট বানানোর মতো। তারপরে ইট দিয়ে যেরকম ইট গেথে যেরকম বাড়ি বানায়, এরকম মাল্টিপল প্যাকেজ, মাল্টিপল আর্কিটেকচার একসঙ্গে জড়ো হয়ে হবে কি, একটা কমপ্লিট ওয়েব অ্যাপ্লিকেশন হবে। এখন এই পিএইচপি শেখার ক্ষেত্রে আপনার করণীয় কি? পিএইচপি শেখার ক্ষেত্রে একদম শুরুতেই আমরা যেই বিষয়টার উপরে গুরুত্ব দেই, সেটা হচ্ছে পিএইচপি প্লাস শুরু থেকেই ডেবাগিং এর উপরে আমরা যথেষ্ট গুরুত্ব দিই। ডেবাগিং এর উপরে কেন গুরুত্ব দেই আমরা? কারণ ডেবাগিং এর উপরে যখন আপনি শুরু থেকে গুরুত্ব দিবেন, তখন হবে কি, অ্যাজ এ বিগিনার আপনি যদি কোড লিখতে ভুল করেন, তাহলে নিজের কোডের ভুল আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন, সমাধানও করতে পারবেন। এতে করে ইনিশিয়াল যে বিগিনিং জার্নি, সেই বিগিনিং জার্নিতে আপনি আরো বেশি কনফিডেন্স পাবেন। সো একেবারেই আমরা শুরুতে বেসিক পিএইচপি দিয়ে শেখা শুরু করব, ডেবাগিং শিখব, এবং সেই সাথে পিএইচপি প্র্যাকটিস করার জন্য নিশ্চয়ই আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। দ্যাটস ওয়াই ভিজুয়াল স্টুডিও কোডেরও বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আপনাকে জানতে হবে। কেননা ওই ভিজুয়াল স্টুডিও কোডের যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনি শিখবেন, সেগুলো করবে কি, আপনার লাইফটাকে আরো ইজি করবে, এবং আপনি যতটা পারেন আপনার বিগিনিং জার্নিটাকে যত বেশি ইজি করতে পারবেন, বিগিনিং জার্নিটাকে যত বেশি হ্যাসেল ফ্রি করতে পারবেন, আপনার কনফিডেন্স কিন্তু ততটাই বাড়বে। সো যখন আপনি একেবারেই বিগিনার, তখন শুধুমাত্র শেখাই নয়, সেই সাথে আপনার আরো একটা বড় টার্গেট থাকবে, সেটা হচ্ছে কিভাবে নিজের আত্মবিশ্বাস বাড়ানো যায়। কারণ আত্মবিশ্বাস যদি বাড়তে থাকে, দেখবেন আপনার সব সমস্যা ধীরে ধীরে সমাধান হওয়া শুরু করে দিয়েছে। এই আত্মবিশ্বাস যদি কমে যায়, তাহলে দেখবেন শুরুতেই আপনি শেষ। দ্যাটস ওয়াই আমরা এই তিনটার উপরে শুরুতে জোর দিব। এরপরে আমরা করব কি, পিএইচপি লুপ, তারপরে পিএইচপি ফাংশনের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো ভালো করে শিখব। তো পিএইচপির লুপ, পিএইচপির ফাংশন, তারপরে পিএইচপিতে বিভিন্ন কন্ডিশনাল যে স্টেটমেন্টগুলো রয়েছে, সেগুলো নিয়ে পড়াশোনা করব। এরপরে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন পিএইচপি দিয়ে পরবর্তীতে ওয়েব অ্যাপ্লিকেশনে কাজ করবেন, তখন পিএইচপির অ্যারে এবং স্ট্রিং, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। অ্যারে এবং স্ট্রিং, আপনাকে গুরুত্ব দিতে হবে অ্যারের উপরে এবং স্ট্রিং এর উপরে। এবং এই জায়গায় আমি বলবো যে অ্যারে আর স্ট্রিং এর উপরে পুরোপুরি আপনাকে মাস্টারিং করতে হবে, মাস্টার হতে হবে। কেননা পরবর্তীতে যখন আপনি ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করবেন, যে এইখানেই দেখবেন ওই ঘুরে ফিরে অ্যারে অ্যারে অ্যারে, আবার ঘুরে ফিরে স্ট্রিং, এগুলোই কিন্তু বারবার ঘুরে ফিরে চলে আসবে। দ্যাটস ওয়াই যেই বিষয়গুলো প্র্যাকটিক্যাল লাইফে আপনার ঘুরে ফিরে বারবার চলে আসবে, সেগুলোর উপরে ডেফিনেটলি আপনার গুরুত্ব থাকবে সবচেয়ে বেশি। এবং আপনার টার্গেট কি? আপনার টার্গেট কিন্তু এই বেসিক পিএইচপিতে পড়ে থাকা নয়, বা যেটাকে আমরা প্রসিডিউরাল পিএইচপি বলি, সেই প্রসিডিউরাল পিএইচপিতে পড়ে থাকা নয়। আপনার টার্গেট হবে লারাবেল। দ্যাটস ওয়াই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটাকে আমরা বলি OOP,
এইটার উপরে আপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এবং যখন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখবেন, তখন অবজেক্ট কি, ক্লাস কি, ইনহেরিটেন্স কি, চাইল্ড ক্লাস, প্যারেন্ট ক্লাস কিভাবে কাজ করছে, কনস্ট্রাক্টর কিভাবে কাজ করছে, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কিভাবে কাজ করছে, কনস্ট্রাক্টরের ভিতরে প্যারামিটার না পাঠালে কিভাবে কাজ করছে, নেম স্পেস কিভাবে কাজ করছে, অ্যাক্সেস মডিফায়ার কিভাবে কাজ করছে, স্ট্যাটিক প্রপার্টি কিভাবে কাজ করছে, ইন্টারফেস কিভাবে কাজ করছে, পলিমরফিজম ইনক্যাপসুলেশনের বিষয়গুলো কিভাবে কাজ করছে, আপনি সেখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করার সময় কিভাবে সলিড প্রিন্সিপালের ধারণাগুলো নিয়ে কাজ করতে পারেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপরে আপনাকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে। কেননা পরবর্তীতে যখন আপনি লারাভেল নিয়ে কাজ করবেন, লারাভেলের একদম শুরুতেই কিন্তু আপনার এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সঙ্গে দেখা হয়ে যাবে। এছাড়া পিএইচপিতে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেরকম ফাইল, সেশন, কুকিজ, তারপরে হচ্ছে ডেট, দেন এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর উপরে আপনাকে মোটামুটি মাস্টারি করে ফেলতে হবে। এখন এই যে পিএইচপির ওভারঅল বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর উপরে আপনার সার্বিক দক্ষতা যখন তৈরি হবে, তখন আমি বলবো যে আপনি কি লারাভেলে লাভ দেবেন? না, পিএইচপি শেখার পরপরই লারাভেলে লাভ দেওয়া যাবে না ভাই। কেননা পিএইচপির একটা অংশ লারাভেলের একটা অংশ বুঝতে আপনাকে সহায়তা করবে, কিন্তু লারাভেলের আরো একটা অংশ আছে, সেটা হচ্ছে লারাভেলের ডেটাবেজ পার্ট। লারাভেলের ভিতরে কিন্তু বেশ কয়েকটা পার্ট আছে, আপনাদের সঙ্গে আমি তো ওয়ান বাই ওয়ান আলোচনা করবই। এখন পিএইচপির যে বিষয়গুলো আপনি শিখলেন, এটা লারাভেলে গিয়ে আপনার রাউটিং, কন্ট্রোলার, ওভারঅল স্ট্রাকচার, হেল্পার, মেইল, অনেক বিষয়াদি আছে যেগুলো আপনার বুঝতে হেল্প করবে বা যেগুলোতে আপনাকে সরাসরি সহায়তা করবে। কিন্তু লারাভেলের ভিতরে আরো একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ডেটাবেজ। যে মাইগ্রেশন করে কিভাবে ডেটাবেস ক্রিয়েট করতে হয়, ডেটাবেজের টেবিলগুলো তৈরি করতে হয়, সেগুলোর মধ্যে রিলেশনশিপ ম্যানেজ করতে হয়। এছাড়া যখন ডেটাবেজে আপনি কোয়েরি করবেন, কোয়েরি বিল্ডার রয়েছে, মডেল রয়েছে। অর্থাৎ লারাভেলের পূর্ব প্রস্তুতি হিসেবে শুধুমাত্র পিএইচপি যথেষ্ট নয়, এর জন্য আপনাকে এসকিউএলটাও শিখে আসতে হবে এবং জানতেই হবে, আমি বলবো শুরু থেকেই। কেননা ওই এসকিউএলটাকে যদি আপনি একটু ওভার লুক করে বা স্কিপ করে লারাভেলে চলে যান, তখন লারাভেলে গিয়ে যখন আপনি মডেল, কোয়েরি বিল্ডার, এলোকুয়েন্ট ওআরএম, মাইগ্রেশন নিয়ে কাজ করবেন, তখন দেখবেন আপনার ভেতরে কনফিউশন তৈরি হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আপনি যখন এসকিউএল শিখবেন, তখন এসকিউএল এর যেই বেসিক যেই এসকিউএল এর সিনট্যাক্সগুলো আছে, সিনট্যাক্সগুলো আছে, কোয়েরিগুলো আছে, সেগুলো শিখবেন। এবং এসকিউএল শেখার সময় আপনাকে মাথায় রাখতে হবে ডেটাবেস ডিজাইন। আমি আবারও বলছি, ডেটাবেস ডিজাইন, ডেটাবেস ডিজাইন এবং ইআরডি ডায়াগ্রামের উপরে আপনাকে ব্যাপক গুরুত্ব দিতে হবে। কেননা আপনি যত ভালো ইআরডি ডায়াগ্রাম ভালো বুঝতে পারবেন, আপনার জন্য পরবর্তীতে লারাভেলের যে ডেটাবেস পার্ট, সেই ডেটাবেস পার্টটা আপনার জন্য তত বেশি সহজ হয়ে যাবে। এছাড়া শুধুমাত্র ইআরডি বুঝলাম, ডিজাইন করলাম, বেসিক সিনট্যাক্স শিখলাম, কোয়েরি শিখলাম, এটাই কিন্তু এনাফ নয়। আপনাকে 1 to 1 যে জয়েনের বিষয়গুলো রয়েছে, 1 to many যে জয়েনের বিষয়গুলো রয়েছে, তারপরে আমি যদি বলি many to many যে জয়েনের বিষয়গুলো রয়েছে, এই জয়েনিং এর বিষয়গুলো বেশ ভালোভাবে বুঝতে হবে। কেননা যখনই আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, সেই ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে মাল্টিপল পারপাসে কিন্তু মাল্টিপল টেবিল ক্রিয়েট করতে হবে আপনাকে, এবং টেবিলের যে জয়েনিং আছে সেই জয়েনিং নিয়ে আপনাকে কাজ করতেই হবে। দ্যাটস ওয়াই আপনি যদি শুরুতেই এসকিউএল শিখতে গিয়ে জয়েনিং এর বিষয়গুলো ক্লিয়ার হয়ে যান, পরবর্তীতে লারাভেলের পার্টে গিয়ে ওই জয়েনিং নিয়ে আপনাকে আর ভোগান্তিতে আসতে হবে না, ভুগতেও হবে না। দ্যাটস ওয়াই জয়েনিংটা শিখবো কোথায়? এসকিউএল এ। লারাভেল পার্টে গিয়ে জয়েনিংটা তাহলে আমাদের অটোমেটিক্যালি এক বেনায়াতে চলে আসছে। এবং এছাড়া প্রাইমারি কি কিভাবে কাজ করছে, কিভাবে ফরেন কি কাজ করছে, কিভাবে ফরেন কি কনস্ট্রেইন্ট কাজ করছে, এছাড়া ডেটাবেজের অ্যাসিড প্রপার্টিজ কিভাবে কাজ করছে, এই বিষয়গুলো আমরা শুরুতেই শিখে ফেলবো। এছাড়া যখন আপনি রিলেশনশিপ নিয়ে কাজ করবেন, তখন নিশ্চয়ই আপনাকে জয়েন নিয়ে কাজ করতে হবে। তো এই জয়েনের ভেতরে আবার বেশ কিছু বিষয় রয়েছে, যেরকম হতে পারে আপনার ইনার জয়েন, হতে পারে রাইট জয়েন, হতে পারে লেফট জয়েন, হতে পারে আপনার ক্রস জয়েন। তো কিভাবে আপনি একটা টেবিলের সাথে আরেকটা টেবিলকে জয়েন দিবেন, কিভাবে দিবেন না, এই বিষয়গুলো আপনি এসকিউএল পার্টে শিখবেন। এবার আপনার
ফাউন্ডেশন শেখা হয়ে গেল, আপনার পিএইচপি শেখা হয়ে গেল, আপনার এসকিউএল শেখা হয়ে গেল, দেন আমি আপনাকে বলবো যে ইউ আর রেডি টু স্টার্ট লারাভেল। এখন আপনি লারাভেলের জন্য সৈনিক হয়ে গেলেন। ওই যে দেখেন না, মিলিটারি ট্রেনিং এ কি হয়, প্রথম 2 বছর বা 1 বছর প্রশিক্ষণ হয়, প্রশিক্ষণ শেষে তারপরে মাঠে ঘাটে নামে, তাই না? তো লারাভেল শেখার ক্ষেত্রেও শুরুতে আগে আপনাকে প্রস্তুতি নিয়ে নিতে হবে। কি প্রস্তুতি? ফাউন্ডেশন, পিএইচপি, এসকিউএল, এই তিনটার উপরে যখন আপনার প্রস্তুতি হয়ে গেল, দেন ইউ আর এলিজিবল টু লার্ন লারাভেল। কেননা লারাভেল যে আপনি শিখবেন, এই শেখার জন্য এলিজিবিলিটি দরকার আছে। এখন লারাভেলটা কি করে শিখবেন ভাই? লারাভেল শেখার ক্ষেত্রেও আমি এই লারাভেল শেখার প্রক্রিয়াটাকে কয়েকটা ছোট ছোট অংশে যদি বিভক্ত করে দেই, তাহলে আপনার বুঝতেও সুবিধা হবে, শিখতেও সুবিধা হবে। মাথায় রাখবেন, লারাভেলের কোডে হাত দেওয়ার আগে, কোড করার আগে লারাভেলের যে আর্কিটেকচারাল বিষয়গুলো রয়েছে, আমি আবারও বলছি, লারাভেলের যে আর্কিটেকচারাল বিষয়গুলো রয়েছে, এই আর্কিটেকচার বোঝা খুবই জরুরি। চিন্তা করে দেখেন, আপনি যদি একটা বাড়ি বানান, তাহলে কি করবেন? ওই বাড়ির যে আর্কিটেকচারাল প্ল্যান আছে, নকশা আছে নিশ্চয়ই, সেটা আগে ভালো করে বোঝার চেষ্টা করবেন, রাইট, অ্যাজ ইঞ্জিনিয়ার। সো এখানে লারাভেল শেখার পূর্বে বা লারাভেলে কোডিং এ হাত দেওয়ার পূর্বে লারাভেলের যে ওয়েব আর্কিটেকচার আছে, এই ওয়েব আর্কিটেকচার এবং লারাভেলের ভেতরে আমরা জানি যে লারাভেল হচ্ছে একটা এমভিসি প্যাটার্নের ফ্রেমওয়ার্ক, মডেল ভিউ কন্ট্রোলার, এই তিনটা বিষয় নিয়ে কাজ করে বা তিনটা বিষয়ের সমন্বয়ে সে ওয়ার্ক করে। দ্যাটস ওয়াই ওয়েব আর্কিটেকচারের সাথে সাথে এই মডেল ভিউ কন্ট্রোলার, হ্যাঁ, এই আর্কিটেকচারটা কিভাবে কাজ করে এইটা আপনাকে শুরুতে বুঝে নিতে হবে। এখন বুঝে নেওয়ার পরে আপনি করবেন কি, ধীরে 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 লারাভেলের ভেতরে ঢোকার চেষ্টা করবেন। এখন লারাভেলের কোন দিক দিয়ে ঢুকে আপনাকে কোন দিক দিয়ে বের হতে হবে, এইটাও কিন্তু জানার দরকার। কারণ আমরা জানলাম যে লারাভেলের ভেতরে তিনটা অংশ, একটা অংশকে আমরা বলছি মডেল, একটা অংশকে বলছি আমরা ভিউ, ওয়েল, একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল, কাম ব্যাক। যেটা বলছিলাম যে যখন আপনি লারাভেল শিখছেন, এই লারাভেল শেখার ক্ষেত্রেও আপনাকে কৌশলী হতে হবে। কেননা লারাভেল হচ্ছে কি মডেল ভিউ কন্ট্রোলার, এই তিনটা বিষয় নিয়ে কাজ করবে, তাই তো? এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি একসাথে মডেলও শিখবেন, একসাথে ভিউও শিখবেন, একসাথে কন্ট্রোলারও শিখবেন, মাইগ্রেশনও শিখবেন, অর্থাৎ সবগুলো যদি আবার তালগোল পাকিয়ে ফেলেন, তাহলে দেখবেন লারাভেল আপনার কাছে কঠিন মনে হচ্ছে। তো লারাভেলটা যাতে আপনার কাছে সহজ মনে হয়, দ্যাটস ওয়াই লারাভেলের যে আর্কিটেকচারাল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো প্রথমে আপনি জেনে নেবেন, এরপরে আমরা লারাভেল কোডের মধ্যে হাত দিব। এখন লারাভেল শেখার ক্ষেত্রে আবার এমভিসি, আমরা তো জানি যে এমভিসি মানে কি। এমভিসি মানে হচ্ছে, সহজ কথায় যদি আমি বলি, এমভিসি মানে হচ্ছে মডেল, এম ফর মডেল, দেন ভি ফর ভিউ, দেন সি ফর কন্ট্রোলার। ওকে, সি ফর কন্ট্রোলার, অর্থাৎ মডেল ভিউ কন্ট্রোলার, এই তিনটা অংশ নিয়ে কিন্তু লারাভেলের আবার আমাদের জার্নিটা শুরু হবে। এখন আপনি চিন্তা করলেন যে আগে আমি মডেল নিয়ে পড়াশোনা করব, না আগে আমি ভিউ নিয়ে পড়াশোনা করব, না আগে আমি কন্ট্রোলার নিয়ে পড়াশোনা করব। আপনার ভেতরে কিন্তু এরকম একটা কনফিউশন অ্যারাইজ হতে পারে। আবার এরকম হতে পারে যে আমি কেন তিনটা একসাথে শিখবো না, কেন মডেল ভিউ কন্ট্রোলার তিনটা একসাথে শিখবো না, এই একসাথে শিখতে গেলেও বিপদ। আবার এখানে মডেল ভিউ কন্ট্রোলার, এই তিনটার মধ্যে কোনটা আগে শিখতে হবে কোনটা পরে শিখতে হবে, সেইটাও যদি আপনি মিস্টেক করে ফেলেন, ওইখানেও কিন্তু বিপদ। দ্যাটস ওয়াই আপনাকে যেটা করতে হবে, একদম শুরুতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোলার, সি ফর কন্ট্রোলার। শুরুতে আপনি করবেন কি, কন্ট্রোলার শিখবেন, যে কন্ট্রোলারের ভেতরে কিভাবে রিকোয়েস্ট রিসিভ করে, কিভাবে রেসপন্স পাঠায়, কিভাবে বডি নিয়ে কাজ করে, হেডার নিয়ে কাজ করে, কোয়েরি স্ট্রিং নিয়ে কাজ করে, ফাইল নিয়ে কাজ করে, রিডিরেক্ট নিয়ে কাজ করে। এবং যখন কিনা আপনি কন্ট্রোলার নিয়ে কাজ করবেন, আমি এটাকে যদি একটু ফার্স্ট স্টেপ বলি, তাহলে আমার মনে হয় বেটার হয় আপনাদের জন্য আরো বুঝতে এবং শিখতে। আমি
এই আর্কিটেকচারের যে বিষয়গুলো, আর্কিটেকচারের বিষয়গুলোকে বললাম যে এটা হচ্ছে আপনার স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলারের বিষয়টা মাথায় রাখা। এবং স্টেপ নাম্বার 3 যদি আমি বলি, তাহলে শুরুতে আপনি করবেন কি, কন্ট্রোলার নিয়ে পড়াশোনা করবেন এবং সেই সাথে আমি বলবো রাউটিং। কন্ট্রোলার নিয়ে পড়াশোনা করবেন এবং রাউটিং নিয়ে পড়াশোনা করবেন, যে কিভাবে গেট মেথড নিয়ে কাজ করা যায়, কিভাবে পোস্ট মেথড নিয়ে কাজ করা যায়, কিভাবে ডিলিট করা যায়, কিভাবে রিডিরেক্ট করা যায়, ফাইল আপলোড করা যায় কিভাবে। তো যখন এই কন্ট্রোলার আর রাউটিং এর বিষয়গুলো নিয়ে আপনি পড়াশোনা করবেন, দেখবেন আপনার ভেতরে একটা দুর্দান্ত কনফিডেন্স কাজ করছে। তখন লারাভেলটাকে আপনার কাছে অনেক বড় মনে হবে না। কিন্তু ধরেন আপনি প্যারালালি মডেল, ভিউ, কন্ট্রোলার সবগুলো বিষয় নিয়ে একসাথে পড়াশোনা শুরু করলেন, তখন লারাভেল শেখাটা আপনার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। সেই চ্যালেঞ্জিং বিষয়টাকে আরো বেশি কনফিডেন্ট করার জন্য আপনাকে এই জায়গায় এসে ভেঙে 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 পড়তে হবে। তো আপনি করবেন কি, কন্ট্রোলার আর রাউটিং এই বিষয়গুলা শুরুতে পড়ে নেবেন। শুরুতেই ভিউ, মডেল এগুলো নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই। এরপরে আপনি করবেন কি, আপনারা যখন কন্ট্রোলার ভালো করে শেখা হয়ে গেল, রাউটিং ভালো হয়ে শেখা হয়ে গেল, এরপর আপনি হাত দেবেন মাইগ্রেশনে। আর লারাভেলের মাইগ্রেশনের যে পার্টটা, এই মাইগ্রেশনের পার্টে এসে করবে কি, ওই যে এর আগে আপনি এসকিউএল শিখে এসেছেন, সেই এসকিউএল আপনাকে হেল্প করবে। এই মাইগ্রেশনের মাধ্যমে করা যায় কি, ডেটাবেস টেবিল তৈরি করা যায়, টেবিলে রিলেশনশিপ দেওয়া যায়, ডাটাবেজের যা কিছু আছে সবকিছুই কিন্তু মাইগ্রেশনের উপরে বেস করে। এখন মাইগ্রেশন শেখা হয়ে গেলে আপনি কি শিখবেন, মাইগ্রেশন শেখা হয়ে গেলে আপনি শিখবেন কুইরি বিল্ডার। লারাভেলে কুইরি বিল্ডার, যে লারাভেলে কিভাবে ডাটাবেস থেকে ডাটা সিলেক্ট করা যায়, ডিলিট করা যায়, ইনসার্ট করা যায়, তারপরে হচ্ছে কিভাবে সেখানে রিলেশনশিপ দিয়ে ডাটা বের করে নিয়ে আসা যায়, কিভাবে জয়েনিং এর যেই ক্লোজগুলো আছে সেই ক্লোজগুলো ব্যবহার করা যায়। অর্থাৎ কুইরি বিল্ডার যখন আপনি শিখবেন, তখন অলরেডি যেহেতু আপনি কন্ট্রোলার জানেন, আপনি রাউটিং জানেন, আপনি মাইগ্রেশন জানেন, আপনি কুইরি বিল্ডারের পার্টও জানেন। তখন হবে কি, আপনি লারাভেল দিয়ে চাইলেই একটা রেস্ট এপিআই বানিয়ে ফেলতে পারবেন, বা রেস্ট এপিআই বানানোর মতো একটা এবিলিটি আপনার তৈরি হবে। ও আচ্ছা, আরেকটা কথা, যখন আপনি কন্ট্রোলার নিয়ে পড়াশোনা করবেন, তখন আরেকটা জিনিস এখানে রেখে দিবেন, সেটাকে বলবো আমরা মিডলওয়্যার। কেননা মিডলওয়্যারও হচ্ছে একটা বিশেষ ধরনের কন্ট্রোলার, যেটা কিনা রিকোয়েস্ট এবং রেসপন্সের মাঝখানে এক্সিকিউট হয়। অর্থাৎ এখানে পড়াশোনার কিন্তু সিকোয়েন্স আছে, উইদাউট সিকোয়েন্স এই পড়াশোনাটা আপনার ভালো হবে না, বা আপনার বুঝতে প্রবলেম হবে। দ্যাটস ওয়াই সিকোয়েন্স মেনটেন করাটা আপনাদের জন্য আমি বলবো ভীষণ 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 জরুরি। তাহলে শুরুতে কি বললাম, শুরুতে বললাম যে আপনি রাউটিং, কন্ট্রোলার, মিডলওয়্যার, এটা থাকবে আপনার তৃতীয় টার্গেট। চতুর্থ টার্গেট থাকবে আপনার মাইগ্রেশনের উপরে মাস্টারি করা। পঞ্চম টার্গেট থাকবে আপনার কোয়েরি বিল্ডারের উপরে মাস্টারি করা। এখন আপনি যখন কোয়েরি বিল্ডারের উপরে মাস্টারি করে ফেলেছেন, তখন আপনি অনেক কিছুই কিন্তু বুঝে যাবেন। এরপরে লারাভেলের আরেকটা পার্ট, এটাকে বলে এলোকুয়েন্ট ওআরএম। এলোকুয়েন্ট ওআরএম এর উপরে আপনি মাস্টারি করবেন। এরপরে আপনি করবেন কি, এলোকুয়েন্ট ওআরএম এর উপরে ভালো একটা দখল চলে আসলে, লারাভেলের যে ভিউ আছে, বা যেটাকে আমরা সহজ কথায় বলি ব্লেড টেমপ্লেট ইঞ্জিন, এইটাকে আপনি আয়ত্তে নিয়ে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে যে লারাভেল যখন আপনি শিখছেন, তখন কিন্তু আপনাকে মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে। লারাভেল দিয়ে যদি আপনি ধরেন সেই 2014 সালে বা 2015 সালে যে ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ হতো, ওই ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন, তাহলে কিন্তু এই 2024 এর ডিমান্ড আবার কমপ্লিট হবে না। তো লারাভেলের বিষয়গুলো শেখার পরে আপনি যদি মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান, আমি আবারও বলছি, মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে লারাভেলের সাথে ভিউজেস সুইটেবল, অনেক বেশি সুইটেবল। দ্যাটস ওয়াই লারাভেলের পার্ট আপনার হয়ে গেল, আপনার লারাভেল শেখা হয়ে গেল, এখন আপনি চাচ্ছেন মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনের দিকে যেতে, বা মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য যেই বিষয়গুলো লাগে সেই বিষয়গুলো আরো ভালো করে শিখতে। সেক্ষেত্রে আপনি যখন লারাভেলটা শিখবেন, তখন ফর মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন, আমি এখানে বলছি ফর মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন, যে আপনি একেবারেই মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন মিনস আমি বলবো হচ্ছে মডার্ন ওয়েবের যে টেকনোলজিগুলো আছে সেইগুলোর দিকে যাওয়ার জন্য এখানে আপনাকে আমি সাজেস্ট করব যে ইউ হ্যাভ টু লার্ন জাভাস্ক্রিপ্ট। আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে। তো যখন আপনার ফাউন্ডেশন হয়ে গেছে,
আপনার পিএইচপির অংশগুলো শেখা হয়ে গেছে, আপনার এসকিউএল এর অংশগুলো শেখা হয়ে গেছে, আপনার লারাভেলের পার্টগুলো মোটামুটি শেখা হয়ে গেছে। এখন আপনার টার্গেট একটা মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কিভাবে করে সেই রাস্তায় হাঁটা। এখন আপনি যদি মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের রাস্তায় হাঁটা না দিয়ে ওই জায়গার মধ্যেই থাকেন যে আমি ব্লেড টেমপ্লেট ইঞ্জিন দিয়ে 2014-15 সালে যেভাবে মনোলিথ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতো ওভাবেই আমি ডেভেলপ করব, তাহলে কিন্তু ওই জায়গাটা আপনার জন্য একটুখানি ডিমেরিটস হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আপনি মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য জাভাস্ক্রিপ্টটা ভাই শিখবেন, এবং আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে। টুডে অর টুমরো ওয়েব অ্যাপ্লিকেশনে যেখানেই যান না কেন আপনি জাভাস্ক্রিপ্ট শিখবেনই শিখবেন, শিখতে হবেই, জাভাস্ক্রিপ্টের বিকল্প নাই। আপনি ওয়েবের কোন টেকনোলজিতে যাবেন, কোন স্ট্যাকে যাবেন, মান স্ট্যাকে যাবেন, পুরোটাই জাভাস্ক্রিপ্ট। ডটনেটে যাবেন, ওইখানেও ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট লাগবে। তারপরে আসেন আপনি পাইথন জ্যাঙ্গোতে যাবেন, ওইখানেও ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট লাগবে। লারাভেলে আসবেন, ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট লাগবে। জাভাস্ক্রিপ্ট আপনার লাগবেই লাগবে। তো এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আপনি শিখেছেন, আপনি ফাউন্ডেশন শিখেছেন, আপনি পিএইচপি শিখেছেন, আপনি মাইস্কিউএল শিখেছেন, আপনি লারাভেল শিখেছেন, এগুলো সবগুলোই হচ্ছে আপনার মডার্ন ব্যাকএন্ডের একটা মজবুত ভিত্তি তৈরি করবে। এখন আপনার টার্গেট কি, বা আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আপনাকে একটা ফুল স্ট্যাক জার্নি দেয়া। এখন অ্যাজ এ ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার আপনাকে ব্যাক এন্ডও জানতে হবে, আপনাকে ফ্রন্ট এন্ডও জানতে হবে। এখন এই জায়গায় এসে আপনার ভিতরে একটা কনফিউশন কাজ করতে পারে যে আমি তো ব্যাক এন্ড ভালো পারি কিন্তু ফ্রন্ট এন্ড আমি কম পারি। ওয়েল, আপনি কম পারতেই পারেন। আবার এমনটাও হতে পারে যে আপনি ফ্রন্ট এন্ডটাই ভালো পারেন কিন্তু ব্যাক এন্ডে আপনার একটু দুর্বলতা আছে, এটাও হতে পারে। অলওয়েজ কিপ ইন মাইন্ড, আপনি যখন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হবেন তখন ফ্রন্ট এন্ডও আপনি অনেক ভালো পারবেন, আবার আপনি ব্যাক এন্ডও অনেক ভালো পারবেন। এটা দেখবেন না হবে না। আপনি দেখবেন যে কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি হয়তোবা ফ্রন্ট এন্ডে একটু ভালো, আবার দেখা যাবে কেউ হয়তোবা একটু ব্যাক এন্ডে গিয়ে ভালো। লাইক মানুষের হাতের ৫টা আঙ্গুল যেরকম সমান হয় না, বিষয়টা কিন্তু তেমনই। বা আপনার ভেতরেও দেখবেন অটোমেটিক্যালি হয় ফ্রন্ট এন্ডের উপরে বেশি ভালো লাগা তৈরি হবে, অথবা ব্যাক এন্ডের উপরে বেশি ভালো লাগা তৈরি হবে। কিন্তু তার মানে কিন্তু এটা না যে আপনি ব্যাক এন্ড ভালো লাগছে দেখে ফ্রন্ট এন্ডকে একবারে আপনি বাদ দিয়ে দিলেন, তা কিন্তু না। কারণ আপনি যখন এজ এ ব্যাক এন্ড ডেভেলপার কোনো একটা টিমে কাজ করবেন তখন ফ্রন্ট এন্ড ডেভেলপারের সাথে কমিউনিকেশন করে কাজ করার জন্য বা টিম ওয়ার্ক করার জন্য হলেও কিন্তু আপনার ওই ফ্রন্ট এন্ডের উপরে নলেজটা লাগবে। আবার ধরেন আপনি ফ্রন্ট এন্ড খুব ভালোবেসে গেলেন, এখন আপনি সেজন্য ব্যাক এন্ডকে একেবারেই রিমুভ করে দিলেন যে না আমি ব্যাক এন্ড আর কখনো শিখবই না, সেটাও করা যাবে না। কেননা কোলাবোরেট করে কাজ করতে গেলে ব্যাক এন্ডের ধারণাও রাখাটা আপনার দরকার। যেখানে আলোচনায় ছিলাম যে আমাদের ব্যাক এন্ডের উপরে একটা শক্তিশালী দক্ষতা হয়ে গেলে, দক্ষতা বলবো না ঠিক, প্রিপারেশন হয়ে গেলে আমরা মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য জাভাস্ক্রিপ্ট শিখব। এবং এই জাভাস্ক্রিপ্ট যখন আমরা শিখব, এই জাভাস্ক্রিপ্ট শেখার সময় আপনাকে করতে হবে কি একটুখানি আমি বলবো যে কৌশলী হতে হবে। কৌশলী কেন হতে হবে? কারণ আপনি প্রথমে করবেন কি, জাভাস্ক্রিপ্টের যে বেসিক বিষয়গুলো আছে সেই বেসিক বিষয়গুলো শিখবেন। এরপরে আপনি মডার্ন জাভাস্ক্রিপ্ট শিখবেন। কেননা এইটা কিন্তু মডার্ন জাভাস্ক্রিপ্টের যুগে আমরা বসবাস করি, মডার্ন জাভাস্ক্রিপ্ট অ্যান্ড অ্যাজাক্স। যদি এরকম হয় যে আপনি জাভাস্ক্রিপ্ট শিখলেন কিন্তু মডার্ন জাভাস্ক্রিপ্টের বিষয়গুলো শিখলেন না, অ্যাজাক্সের বিষয়গুলো শিখলেন না, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ওপির যে বিষয়গুলো আছে সেগুলো শিখলেন না, তখন কিন্তু আবার জাভাস্ক্রিপ্ট শেখাটাই আপনার জন্য বৃথা। এরপর আপনি করবেন কি, জাভাস্ক্রিপ্টের উপরে আপনার দখল এই জায়গায় নিতে কিন্তু আপনার কাছে মনে হচ্ছে আবার জাভাস্ক্রিপ্ট শিখবো, তাহলে মনে হয় আমার কাছে অনেক কঠিন মনে হবে। কঠিন মনে হবে না। কারণ যখন আপনি পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে গেছেন, তখন পরে জাভাস্ক্রিপ্ট আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আপনি ডিসকভার করা শুরু করবেন, তখন দেখবেন যে আপনার কাছে অনেক বেশি সহজ মনে হচ্ছে। কেন সহজ মনে হচ্ছে? কারণ যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা হয়ে গেলে সেটার যেই ফাউন্ডেশন বা সেইটার যেই কোর বিষয়গুলো, সেই কোর বিষয়গুলো কিন্তু অন্য যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য একই। দ্যাটস ওয়াই আপনি শুরুতে যে পিএইচপি শিখে গেছেন, সেই লার্নিংটা বা সেই নলেজটা এসে এই জাভাস্ক্রিপ্টেও আপনাকে অনেক হেল্প করবে। এরপর আপনি লারাভেলের সাথে সবথেকে বেটার যেটা হয় সেটা হচ্ছে ভিউজেস। এরপরে আপনি ভিউজেস শেখা শুরু করবেন। একেবারে ভিউজেস যখন আপনি শেখা শুরু করছেন, তখন সরাসরি আমি বলবো ভিউজেস এর ডাইরেক্ট কোডিং এর মধ্যে না গিয়ে ভিউজেস এর আর্কিটেকচার এবং ভিউজেস যে কম্পোনেন্ট আর্কিটেকচারে চলে সেই কম্পোনেন্ট আর্কিটেকচারটা ভালোভাবে আপনাকে বুঝতে হবে। এরপরে আসি ভিউ এর কম্পোনেন্ট আর্কিটেকচার, ভিউ এর কম্পোনেন্ট আমি এখানে লিখছি কম্পোনেন্ট। ভিউ এর কম্পোনেন্ট এবং আর্কিটেকচারের বিষয়গুলো শেখা হয়ে গেলে
আপনি ভিভে কিভাবে স্টেট ম্যানেজ করতে হয়, কিভাবে ভিভে রেন্ডারিং করতে হয়, কিভাবে কন্ডিশনাল রেন্ডারিং করতে হয়, কিভাবে বাইন্ডিং করতে হয়, কিভাবে রাউটিং করতে হয়, সেই বিষয়গুলো আপনি শিখবেন। এছাড়া Vue.js শেখার সময় আরেকটু কৌশলী হতে হবে আপনাকে। সেটা হচ্ছে কি, আপনি যখন ভিউয়ের এই আর্কিটেকচার কম্পোনেন্ট শিখলেন, স্টেট শিখলেন, রেন্ডারিং শিখলেন, বাইন্ডিং, রাউটিং শিখে গেলেন, তখন Vue.js দিয়ে কিভাবে ইভেন্ট ম্যানেজ করতে হয়, Vue.js দিয়ে কিভাবে ফর্ম ম্যানেজ করতে হয়, Vue.js এর যে লাইফ সাইকেল আছে, আমরা জানি প্রত্যেকটা ফ্রন্ট এন্ডেরই কিন্তু একটা করে সুন্দর লাইফ সাইকেল থাকে। Vue.js এর যে লাইফ সাইকেল আছে এবং Vue.js এর সাথে অ্যাজাক্স কিভাবে কাজ করে, এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিতে হবে। দেন Vue.js এর যে প্রিপারেশন, এই প্রিপারেশনটা কিন্তু কঠিন না। Vue.js ইটসেলফ অনেক বেশি সহজ। আমি বলবো রিলেটিভলি Vue.js অনেক বেশি সহজ এবং স্ট্রাকচার টেমপ্লেট ইঞ্জিনের যেই স্ট্রাকচার বা ব্লেড টেমপ্লেট ইঞ্জিনের যেই বিষয়াদিগুলো, এই বিষয়াদিগুলোর সাথে Vue.js এর অনেক মিল আছে। দ্যাটস ওয়াই যখন আপনি Vue.js শিখবেন, আপনি দেখবেন যে আপনার কাছে Vue.js অনেক বেশি ইজি মনে হচ্ছে আফটার লারাভেল। লারাভেল শেখার পরে যদি কেউ Vue.js শেখে, তাহলে লারাভেলের যে ভিউ টেমপ্লেট ইঞ্জিন, সেই ভিউ টেমপ্লেট ইঞ্জিনের যেই নলেজগুলো, এই নলেজগুলো তাকে অনেক বেশি হেল্প করবে। সিনট্যাক্স গুলো দেখবেন অনেক বেশি হেল্প করছে। দেন আপনার Vue.js এর এই বিষয়গুলো হয়ে গেলে, এখন আপনি Vue.js কেন শিখেছেন? লারাভেলের সাথে কাজ করার জন্য শিখেছেন, তাই তো? দ্যাটস ওয়াই Vue.js ইনারশিয়া শিখতে হবে আপনাকে। Vue.js ইনারশিয়া যখন আপনি শিখবেন, তখন লারাভেলের সাথে Vue.js কে কম্বাইন করে কিভাবে কাজ করে, আপনার ভেতরে সেই নলেজটা বিল্ড আপ হবে। আদারওয়াইজ হবে কি, Vue.js-টা ওই ছন্নছাড়া হয়ে যাবে কিন্তু। তো আপনার যেহেতু লারাভেল ইকোসিস্টেমের ভেতরে থেকে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, লারাভেলের সাথেই আপনি Vue.js কে ব্যবহার করবেন। সো লারাভেলের সাথে Vue.js কে কিভাবে ব্যবহার করে, যেটাকে আমরা সরাসরি এভাবে বলতে পারি, যেটাকে আমরা বলতে পারি লারাভেল ভিউ ইনারশিয়া, যেটাকে আমরা বলতে পারি লারাভেল ভিউ ইনারশিয়া, যে লারাভেলের সঙ্গে Vue.js কে কিভাবে কম্বাইন করে কাজ করতে হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেন আপনার Vue.js এর উপরে দখল চলে আসলে, এরপরে আপনি প্রজেক্ট করবেন, প্রজেক্ট ওয়ার্ক। প্রজেক্ট ওয়ার্কটা কিভাবে করবেন আপনি? প্রজেক্ট ওয়ার্ক করার সময়ও আপনাকে একটুখানি বুদ্ধি করে কাজ করতে হবে। একদম আপনি ফ্রন্ট এন্ডও ডেভেলপ করা শুরু করলেন, প্যারালালি ব্যাক এন্ডও ডেভেলপ করা শুরু করলেন, তখন আবার কিন্তু প্যাচ লেগে যাবে। দ্যাটস ওয়াই আমরা করব কি, যখন প্রজেক্ট ওয়ার্কস করব, আমাদের একটা প্রজেক্ট হচ্ছে বড় প্রজেক্ট, এছাড়া আমাদের ছোট ছোট বেশ কিছু প্রজেক্ট আমাদের পুরো সিলেবাস জুড়েই রয়েছে। ছোট ছোট প্রজেক্টগুলোর নাম আমি বলছি না, সেগুলো না বলাই বাহুল্য। যেগুলো স্ট্যান্ডার্ড প্রজেক্ট, যেগুলোর মাধ্যমে আপনি অনেক কিছু শিখবেন, সেগুলোর কথা যদি আমি বলি, তাহলে আপনি একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমে যদি প্রজেক্ট করেন, আপনি করবেন কি, লারাভেল দিয়ে ওর যে ব্যাক এন্ড, সেই ব্যাক এন্ড ডেভেলপ করবেন। আবার ওই অ্যাপ্লিকেশনেরই আপনি করবেন কি, Vue.js দিয়ে ওই অ্যাপ্লিকেশনেরই আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপ করবেন। এতে করে এই যে লারাভেলের স্কিল, এই স্কিলটাও আপনাকে কাজে দিবে এবং Vue.js এর স্কিলটাও আপনার কাজে লাগবে। আলাদা আলাদা করে আপনারা লারাভেল দিয়ে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করবেন, আবার ওই ব্যাকএন্ডের জন্যই Vue.js দিয়ে ফ্রন্ট এন্ড ডেভেলপ করবেন। এবং এক্ষেত্রে আরো একটি প্রজেক্ট আপনারা করতে পারেন, যেটি আমাদের সিলেবাসের ভেতরে রয়েছে, সেটি হচ্ছে আরেকটা ই কমার্স প্রজেক্ট। আপনি যখন একটা ইনভেন্টরি প্রজেক্ট করছেন, তখন রিলেটেড আরেকটা প্রজেক্ট করে ফেলেন, যে আপনি একটা ই কমার্স প্রজেক্ট করে ফেলেন, সেটার লারাভেল দিয়ে ব্যাকএন্ড বানান, Vue.js দিয়ে ফ্রন্ট এন্ড বানান। দেন এই দুটো প্রজেক্ট ওয়ার্কস যে আপনি করবেন, এই প্রজেক্ট ওয়ার্কস করার মাধ্যমেও কিন্তু আপনি শিখবেন, এই প্রজেক্ট ওয়ার্কস করার মাধ্যমেও আপনি শিখবেন। তো এইটা হবে মোটামুটি আপনার লার্নিং এর একটা জার্নি। আমি যদি একটু 2 মিনিটে রিভাইজ করি, তাহলে বলবো শুরুতে ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ভিতরে আপনি ইন্ট্রোডাকশন অফ ওয়েব ডেভেলপমেন্ট, HTML, CSS, বুটস্ট্র্যাপ, স্ট্যাটিক ওয়েবসাইট কিভাবে বানায়, এই বিষয়টা শিখে ফেললেন। এরপরে আপনি PHP তে চলে গেলেন, বেসিক PHP, ডিবাগিং, ভিজুয়াল স্টুডিও কোড, PHP লুপ কিভাবে কাজ করে, ফাংশন কন্ডিশন কিভাবে কাজ করে, অ্যারে স্ট্রিং কিভাবে কাজ করে, ওপির বিষয়গুলো কি রয়েছে, ফাইল, সেশন, কুকি, ডেট, এক্সপ্রেশন কিভাবে কাজ করে, সেগুলো শেখার পরে আপনাকে চলে যেতে হবে SQL এ। বেসিক SQL এর সিনট্যাক্স কোয়েরিগুলো শিখলেন, ডেটাবেস ডিজাইন করা শিখলেন, ইয়ারি ডেটা ডায়াগ্রাম তৈরি করা শিখলেন, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপ, মেনি টু মেনি রিলেশনশিপ, প্রাইমারি কি কিভাবে কাজ করছে, ফরেন কি কিভাবে কাজ করছে, ডাটাবেজের যে অ্যাসিড প্রপার্টিজ রয়েছে সেগুলো কিভাবে কাজ করছে, সেগুলো তো খুবই গুরুত্বপূর্ণ বটেই। এছাড়া জয়েনিং এর সময় ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন কিভাবে কাজ করছে। দেন
আপনার যখন ফাউন্ডেশন ডান, আপনার পিএইচপি ডান, আপনার এসকিউএল ডান, ৩টা জিনিস যখন হয়ে গেল, তখন আপনি লারাবেল শেখার জন্য এলিজিবল হয়ে গেলেন। আর লারাবেল শেখার ক্ষেত্রে আবার হুড়মুড় করা যাবে না, ধৈর্য ধরে কৌশলী হতে হবে। শুরুতেই লারাবেলের একেবারে কোডিং এর মধ্যে হাত না দিয়ে বা শুরুতেই মডেল, ভিউ, কন্ট্রোলার সবকিছু নিয়ে অনেক বেশি টেনশন না নিয়ে লারাবেলের ওয়েব অ্যাপ্লিকেশনের যে টার্মিনোলজি গুলো আছে, এমভিসি আর্কিটেকচারাল বিষয়গুলো রয়েছে এবং লারাবেল ফ্রেমওয়ার্কের আর্কিটেকচারাল বিষয় রয়েছে, সেগুলো আপনি শুরুতে দেখে নিলেন। এরপর আপনার টার্গেট থাকবে লারাবেলের যে মডেল, ভিউ, কন্ট্রোলার আছে সেই টপিকগুলো কাভার করা। সেটা কাভার করতে গিয়েও আপনাকে সবগুলো নিয়ে একবারে চিন্তা করা যাবে না। স্টেপ বাই স্টেপ আপনি রাউটিং, কন্ট্রোলার, মিডলওয়্যার নিয়ে পড়াশোনা করবেন, তারপরে মাইগ্রেশন নিয়ে পড়াশোনা করবেন, কোয়েরি বিল্ডার নিয়ে পড়াশোনা করবেন, এলোকুয়েন্ট ওআরএম নিয়ে তারপরে পড়াশোনা করবেন, তারপরে ভিউ এবং ব্লেড টেমপ্লেট নিয়ে পড়াশোনা করবেন। এখানে যখন আপনি মডেল, ভিউ, কন্ট্রোলার এই ৩টা জিনিসকে এভাবে আলাদা করে স্লাইস করে পড়াশোনা করবেন, তখন দেখবেন যে অবশ্যই লারাবেল অনেক বড় একটা ফ্রেমওয়ার্ক, আপনার কাছে বড় মনে হবে না। এরপর আপনি করবেন কি, মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য বা মডার্ন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য। কেননা লারাবেল পর্যন্ত আপনি যা কিছু শিখেছেন, এটা আপনার ব্যাক এন্ডের যেই নলেজ সেটাকে মজবুত করবে, ফ্রন্ট এন্ডের নলেজকে কিন্তু মজবুত করবে না। তো ফর দ্য মডার্ন ফ্রন্ট এন্ড আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে, যেটার কোনো বিকল্প নেই। দ্যাটস ওয়াই জাভাস্ক্রিপ্টের বেসিক বিষয়গুলো শিখলেন, শেখার পরে মডার্ন জাভাস্ক্রিপ্ট এবং অ্যাজাক্সের বিষয়গুলোর উপর গুরুত্ব দিলেন। এরপর আপনি যখন ভিউজেস শুরু করবেন, ভিউজেস শুরু করার সময় একদম ভয় পাবেন না, কেননা অলরেডি আপনি লারাবেল পড়ে এসেছেন, ব্লেড পড়ে এসেছেন, সেগুলোর সাথে ভিউজেস এর কিছুটা মিল আপনি বিভিন্ন জায়গাতে পাবেন। প্রথমে ভিউজের আর্কিটেকচার কম্পোনেন্ট, এরপরে ভিউয়ের স্টেট, রেন্ডারিং, বাইন্ডিং, রাউটিং এর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো শিখে নিয়ে ভিউয়ের ইভেন্ট, ফর্ম, লাইফ সাইকেল, এজাক্সের বিষয়গুলো শিখলেন। এখন ভিউজেস কে কি আপনি ভর্তা করে খাবেন? নো, ভিউজেস কে আপনি লারাবেল ইকোসিস্টেমের সাথে ব্যবহার করবেন। দ্যাটস ওয়াই ভিউজেএস এর সাথে ইনারশিয়া ব্যবহার করে কিভাবে লারাবেল ইকোসিস্টেমে ভিউজেএস কে ব্যবহার করা যায় সেই বিষয়ে আপনি পড়াশোনা করবেন। দেন আপনি প্রজেক্টস ওয়ার্কের ভেতরে যাবেন। এখন প্রজেক্টস ওয়ার্ক যখন আপনি করছেন, তখনও ব্যাকএন্ড একবার আপনি লারাবেল দিয়ে আলাদা করে ডেভেলপ করে ফেললেন এবং মডার্ন ফ্রন্ট এন্ডের জন্য ভিউজেএস দিয়ে ওই অ্যাপ্লিকেশনেরই বা ওই ব্যাকএন্ডের জন্যই আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপ করলেন। সেক্ষেত্রে আপনি একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন, ই-কমার্স অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি ভাত খান তাহলে আপনাকে পানিও খেতে হবে, একটা কথা আছে। তো অনেকে বলে না যে শুইতে দিলে বসতেও দিতে হবে, তো প্রোগ্রামিং এ না এটা দিতে হবে, শুইতে দিলে বসতেও দিতে হবে। দ্যাটস ওয়াই আমাদের কোর্সে আমরা করি কি, লার্নাররা আমাদের যে কোর মডিউলগুলো রয়েছে বা মেইন যে লার্নিং জার্নিটা রয়েছে, সেই লার্নিং জার্নি শেষে যাতে ছিটকে না পড়ে, বা সেই লার্নিং জার্নিটা শেষে যাতে কন্টিনিউয়াসলি সে তার লার্নিংটা আরো সামনের দিকে কন্টিনিউ করতে পারে, আরো সামনের দিকে চালিয়ে যেতে পারে, এবং মূল সিলেবাসের যে জার্নি, সেই জার্নিতেও কিন্তু আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো চলতি পথে জানার প্রয়োজন হয়, সেগুলোকে আমরা বলি হচ্ছে রিওয়ার্ড মডিউল বা বোনাস মডিউল। তো লার্নাররা যাতে আরো কন্টিনিউয়াসলি অ্যাডভান্স বিষয়গুলো শিখতে পারে এবং কন্টিনিউয়াস লার্নিং এর ভেতরে থাকে, আমরাও যাতে লার্নারদেরকে একটা লার্নিং হ্যাবিটের ভেতরে রাখতে পারি, দ্যাটস ওয়াই আমাদের যে মূল কোর্সের যেই আলোচনা, সেই আলোচনা শেষে আপনাদের হয় কি জব মার্কেট গাইডলাইন নিয়ে ক্লাস হয়, যে কিভাবে লোকাল জব খুঁজবেন, কিভাবে রিমোট জব খুঁজবেন, কিভাবে পোর্টফোলিও মেক করবেন, কিভাবে সিবি মেক করবেন, লোকাল জব মার্কেট গাইডলাইন। এছাড়া কেউ যদি নিজস্ব প্রজেক্ট বা স্ক্রিপ্ট সেল করে ক্যারিয়ারের দিকে যেতে চান, সেক্ষেত্রে কোড ক্যানিয়ন মার্কেট প্লেস সাজেস্ট করবো আমি, সেটার জন্য কোড ক্যানিয়নের স্ট্যান্ডার্ড বিষয়গুলো কি সেগুলো। এখনই তো শেষ না, কারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট এমন একটা বিষয়, এখানে আপনাকে কন্টিনিউয়াসলি শিখে যেতে হবে। সেই কন্টিনিউয়াস লার্নিংটাকে ধরে রাখার জন্য আমরা করি কি, আমাদের যে মূল কোর্স, সেই মূল কোর্স শেষে লার্নারদেরকে আরো অ্যাডভান্স রিসোর্স, প্রি রেকর্ডেড ভিডিও এবং সাপোর্ট প্রোভাইড করি, যার মাধ্যমে লার্নাররা চাইলে এই লার্নিংটাকে সামনের দিকে আরো কন্টিনিউ করতে পারে। এবং আমরা চাই যে এই প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট এমন একটা জিনিস, এটা একবার শেখা শুরু করলে আপনাকে কন্টিনিউয়াসলি নিজেকে আপগ্রেডেশনের মধ্যে নিজেকে রাখতে হবে। দ্যাটস ওয়াই আরো অ্যাডভান্স জিনিসপত্র, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়গুলো রয়েছে, গিটহাবের অ্যাডভান্স বিষয়বস্তু রয়েছে। এরপরে আপনি লার্নিংটাকে কন্টিনিউ করার জন্য ধরুন আর একটা পোর্টফোলিও প্রজেক্ট করে ফেলতে পারেন, স্টোর প্রসিডিউর নিয়ে পড়াশোনা করতে পারেন, অ্যাডভান্স মেইল নিয়ে পড়াশোনা করতে পারেন, SQLite নিয়ে পড়াশোনা করতে পারেন, কার্ল রেডিস নিয়ে পড়াশোনা করতে পারেন, পিএইচপির অ্যাডভান্স ডিজাইন প্যাটার্ন নিয়ে কাজ করতে পারেন, ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ করতে পারেন, ইউনিট টেস্টিং নিয়ে কাজ করতে পারেন। এছাড়া প্রম্পট ইঞ্জিনিয়ারিং ফর লারাবেল ডেভেলপার, এটা তো খুবই গুরুত্বপূর্ণ।
লারাবেল সোশ্যাল লগইনের আরেকটা বিষয় রয়েছে, লারাবেল ইউজার রোল ম্যানেজমেন্টের বিষয় রয়েছে, এক্সপেন্স ম্যানেজার একটা অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আপনি আপনার দক্ষতাকে ঝালাই করতে পারেন, লারাবেল অ্যাডভান্স ইমেইলের বিষয় রয়েছে, লারাবেল স্যাংটাম পিডিএফ জেনারেশন, লারাবেল ব্রেজ, লারাবেল রেডিস ক্যাশ ম্যানেজমেন্ট রয়েছে। সেই বিষয়গুলোর আপনি পড়াশোনা করবেন এবং কন্টিনিউয়াসলি লার্নিংটাকে যাতে চালিয়ে রাখতে পারেন, দ্যাটস ওয়াই আমরা আরো প্রজেক্ট প্রোভাইড করি, যেরকম লারাবেল টাস্ক ম্যানেজার প্রজেক্টের রেস্ট এপিআই, ই কমার্স প্রজেক্টের রেস্ট এপিআই। এছাড়া অ্যাপ্লিকেশন ডেভেলপ তো করলেই হচ্ছে না, সেই সাথে যখনই আপনি একটু সিনিয়র লেভেলে যাবেন তখন অ্যাপ্লিকেশনের সিকিউরিটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। সো লারাবেল অ্যাডভান্স ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, লারাবেলকে কিভাবে আপনি লাইভে ডিপ্লয় করবেন, কিভাবে ডেবাগিং করবেন, কিভাবে কোড ক্যানিয়ন স্ট্যান্ডার্ড একটা লারাবেল প্রজেক্ট আপনি তৈরি করতে পারেন, এবং সর্বোপরি আপনার প্র্যাকটিসটা চালিয়ে যাওয়ার জন্য আরো বেশ কিছু ছোট ছোট প্রজেক্ট আমরা মডিউলের সাথে যুক্ত করে দিই, যাতে কোর্স শেষে এমনটা না হয় যে আপনি জাস্ট কোর্সটা শেষ করলেন তারপরে পড়াশোনা ছেড়ে দিলেন। ওটা করলে হয় কি জানেন, ওই কোর্স করাটা জাস্ট আপনার জন্য হয়ে যায় কি হিতই বিপরীত হয়ে যায়। মানে 6 মাসে আপনি যা কিছু শিখলেন সেটাকে যদি আপনি পরবর্তীতে আবার প্র্যাকটিস না করেন, যা কিছু শিখেছিলেন সেটা আপনি ভুলে যাবেন, বা ভুলে যাওয়াটাই স্বাভাবিক, বা মনে থাকবে না। এই বিষয়টা হচ্ছে একটা চর্চার বিষয়, কন্টিনিউয়াসলি যাতে আমরা চর্চাটা চালিয়ে রাখতে পারি, দ্যাটস ওয়াই আমরা লার্নারদেরকে কন্টিনিউয়াস লার্নিং এর জন্য আরো বোনাস মডিউল প্রোভাইড করি, সেই সাথে সাপোর্ট তো চলমান থাকেই। এবং ডেটা স্ট্রাকচার আর অ্যালগোরিদমের যে বিষয়গুলি, রিয়াদ আহমেদ ভাই একটা দারুণ প্রশ্ন করেছেন, হোয়াট অ্যাবাউট ডিএসএ। ডিএসএর বিষয়ে আমি বলবো যে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করেন, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করেন, আপনি ডেটাবেস নিয়ে কাজ করেন, যেখানেই যান আপনি ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম সব জায়গাতেই কাজে লাগবে, এবং আপনার কোডিং দক্ষতা যেটা, সেই দক্ষতাটাও সব জায়গাতে কাজ লাগবে। দ্যাটস ওয়াই আপনারা ওস্তাদের যদি ড্যাশবোর্ডেই দেখেন, এখানে দেখবেন যে আমাদের ডিএসএ শেখার জন্য কোড মামা নামে আরো একটা লিঙ্কড প্ল্যাটফর্ম রয়েছে, যেটা আমাদেরই। এখানে আমরা করি কি, লার্নাররা যখনই প্রোগ্রামিং শেখা শুরু করে তখনই প্যারালালি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের যে বিষয়গুলো আছে সেগুলোরও নওরোজ ইরা পল নামের আরেকজন রয়েছেন, উনি ক্লাস নেন, শেখান এবং আপনাদেরকে প্র্যাকটিস করান। ওয়েল, আশা করি অনেকক্ষণ ধরে আপনাদের সাথে আলোচনা করছি, অনেকক্ষণ ধরে অনেক কথা হলো। এই আলোচনা থেকে আপনারা অনেকেই অনেক গাইডলাইন পেয়ে গেছেন, অনেকের কনফিউশন থাকলেও ক্লিয়ার হয়ে গেছে, অনেকে আমাকে সালাম দিয়েছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অনেকেই বলেছেন আমি ব্যাসপুর থেকে আসি, অনেকে হাই হ্যালো দিয়েছেন, লাভ রিয়াক্ট দিয়েছেন, হটেবার। আবু হানিফ শেষ ভাই বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভাই। এমডি আতিক হাসান ভাই ফেসবুক থেকে বলেছেন আমি জাভা স্ক্রিপ্ট পারি, পিএইচপি কি আমার জন্য সহজ হবে নাকি কঠিন হবে? রাইট, গুড কোশ্চেন। যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনি জানেন, তাহলে অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা আপনার জন্য অনেক বেশি ইজি, যেহেতু অলরেডি আপনি জাভা স্ক্রিপ্টটা জানেন। দ্যাটস ওয়াই আপনি যদি এখন পিএইচপি শেখেন বা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখেন, হটেভার, আপনি যেটাই শিখতে যান না কেন, দেখবেন যে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটাই আপনার কাছে ইজি মনে হবে। অবশ্যই জাভা স্ক্রিপ্টের যে নলেজ, এই নলেজ আপনার প্রয়োজন হবে। ইউটিউব থেকে আরেকজন বলেছেন ভাইয়া অনেকেই বলতেছেন ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে চাকরি পাওয়া যায় না। এটা ভুল ধারণা ভাই, এটার প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে, এটাও ভুল ধারণা। প্রতিযোগিতা থাকবেই, সারা পৃথিবী প্রতিযোগিতাময়। এখন প্রতিযোগিতা আছে দেখে যে আমি শিখবো না, বিষয়টা তো এরকম নয়। ভবিষ্যৎ অবশ্যই আপনি যে কোনো স্ট্যাকে ওয়েব ডেভেলপমেন্টের ফ্রন্ট এন্ড ডেভেলপার হন কিংবা ব্যাক এন্ড ডেভেলপার হন, যেটাই হন না কেন, আপনার ভবিষ্যৎ ভালো যদি আপনি ভালো কিছু শিখতে পারেন, ভালো কিছু করতে পারেন। আর যদি করতে না পারেন, ভালো কিছু শিখতেও না পারেন, তাহলে ভবিষ্যৎ অন্ধকার, সেটা সব জায়গাতেই। ইনোভেটিভ প্রোগ্রামার নাকি ইউটিউব থেকে একজন বলেছেন পিএইচপি ভার্সেস স্মার্ট কোনটা শেখা আমার জন্য ভালো হবে? আমি বলবো দুটোই ভালো, দুটোই ভালো। এখন চয়েস ইজ আপ টু ইউ, যে আপনার কাছে কোনটা ইজিয়েস্ট মনে হয় বা আপনি কোনটাকে প্রেফার করেন। সেটা আইদার আপনি মার্নেস্ট্যাক শিখতে পারেন, আইদার আপনি পিএইচপি লারাবেল শিখতে পারেন। বিষয়টা এরকমটা মোটেও না যে পিএইচপি লারাবেলের কারণে মার্নেস্ট্যাকের ডিমান্ড কমে গেছে বা মার্নেস্ট্যাকের কারণে পিএইচপি লারাবেলের ডিমান্ড কমে গেছে। আসলে কোনোটাই কোনোটার জন্য ডিমান্ড কমায় নেই, বাড়েও নাই। আপনি শিখতে পারলে আপনার ডিমান্ড আছে, শিখতে না পারলে আপনার ডিমান্ড নাই। ওই যে আমরা একটা কথা বলি না, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, বলি না বাঙালিরা আমরা। তো আপনি যেইটাই ভালো করে শেখেন, সেইটা বাঁচলেও আপনি ভালো কিছু করবেন, সেইটা যদি মরেও যায় তাও আপনি ভালো কিছু করবেন।
বাট লার্নিং ইজ ইয়োর ফার্স্ট প্রায়োরিটি। রিয়াদ আহমেদ ভাই বলেছেন, ভাইয়া লাস্ট কোশ্চেন, আই ওয়ান্ট টু বি এ ফুল স্ট্যাক ডেভেলপার, সো ইট ইজ পসিবল অনলি ইউটিউব ভিডিওস? ইয়েস রিয়াদ আহমেদ ভাই, হোয়াই নট? আপনি কোনো একটা রোড ম্যাপ ধরে যদি ওই টপিকগুলো ইউটিউবে সার্চ করতে থাকেন, তাহলে ওই রিলেটেড ভিডিও আপনি অবশ্যই ইউটিউবে পাবেন। আপনি গুগলে সার্চ করলে পাবেন, চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, অবশ্যই সেটা আপনি সেলফ লার্নিং এর মাধ্যমেও কমপ্লিট করতে পারেন। সাকিব রহমান ভাইয়া বলেছেন, ভাই ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট, পিএইচপি ওয়েব ডেভেলপমেন্ট, এই দুটার মধ্যে কোনটার ডিমান্ড সবচেয়ে বেশি? আমি আবারও এই ডিমান্ডের প্রশ্নটা দিয়ে দিচ্ছি, যেটা ভালো করে শিখবেন ওইটারই ডিমান্ড বেশি। ধরেন কেউ একজন ভালো টেইলর, সে ভালো শার্ট প্যান্ট বানাতে পারে, সে যদি খুব ভালো শার্ট প্যান্ট বানায়, ও দেখবেন যে টেইলর শব্দেই অনেক উপরে চলে গেছে, ওটাই ওর জন্য বেটার। কেউ ধরেন যে হচ্ছে ভালো কি করে, ভালো ধরেন হচ্ছে ঝালমুড়ি বানায়, সে ওইটাই যদি বেশি ভালো করে বানায়, তাহলে দেখবেন ওই ঝালমুড়ি দিয়েই সে বিখ্যাত হয়ে গেছে। তো প্রোগ্রামিং এর এই বিষয়টা আসলে এরকম যে আপনাকে ভালো কিছু করতে হবে। আপনি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই শেখেন, যেই ইকোসিস্টেমে, যেই অ্যাপ ডেভেলপমেন্টই শেখেন, এখানে সবসময় মাথায় রাখবেন যে আমি একটু শিখবো, এটা হবে না। জাস্ট শিখবো, শেখার জন্য শিখছি, ওইটাও হবে না। আমি পাশাপাশি কিছু একটা করতে চাই, নো, ওইটাও এলাও না, ওইটাও এলিজিবল না। তারপরে হচ্ছে আমি শর্টকাটে কিছু করতে চাই, ওইটাও হবে না। এটা ভালো না, আমি ওইটাও শিখবো, না, এইটাও হবে না। এই মানসিকতা থেকেও বের হয়ে আসতে হবে। হ্যাঁ অথবা না, প্রোগ্রাম এমন একটা জিনিস, 2 যোগ করলে 4 হবে। আপনি করলেও হবে, আমি করলেও হবে। হতেও পারে বলে এখানে কিছু নাই, ডিমান্ড বাড়তেও পারে, কমতেও পারে বলে কিছু নাই। 2 4 হয়, এটা যদি আপনি ভালো করে পারেন, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, যেটা বলি আমি, আপনি ডেফিনেটলি ভালো করবেন। আমরা অনেক সময় দেখি ইউটিউবে যে পিএইচপি ইজ ডেড, ফ্লাটার ইজ ডেড। শুধু ডেট কেন, ও মরে গিয়ে যদি ভূত হয়ে উড়েও যায়, তারপরেও যদি ওই স্কিলটা যদি আপনার জানা থাকে, আপনি যদি স্কিলটা যদি পারেন, আপনি পিএইচপি হোক, জাভাস্ক্রিপ্ট হোক, ফ্লাটার হোক, ডার্ট হোক, জাভা হোক, আমরা বলি না যে এই টেকনোলজি মরে গেছে, মরে গিয়ে যদি ভূত হয়ে চলেও যায়, জাহান্নামেও যদি যায়, তারপরেও যদি ওটার উপরে স্কিল থাকে আপনার, আপনি ভালো কিছু করবেন। ওই যে বলে না যে মানুষের ঘাম কখনো মানুষের সঙ্গে বেইমানি করে না, এই স্কিলও এরকম। স্কিল আপনার সাথে কখনো বেইমানি করবে না, স্কিল কখনো মারা যায় না, এটা কখনো শেষ নাই। নাদিম মাহমুদ ভাই বলেছেন ফ্রিল্যান্সিং এর জন্য কোনটা ভালো হবে? ফ্রিল্যান্সিং এর জন্য দুটোই ভালো হবে। মোস্তাফিজুর রহমান ভাই বলেছেন প্লিজ গিভ গাইডলাইন ফর ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আমাদের আজকের লাইভটা শুরু থেকে আলোচনাটা হলো। আমি আশা করি যে লাইভটার আলোচনার যদি একটু ডানে বামে করে দেখেন, তাহলে আরো আলোচনা শুরুর দিকে আপনারা পেয়ে যাবেন। আরেকজন প্রশ্ন করেছেন, ভাইয়া পিএইচপি প্রজেক্টে, ই কমার্স প্রজেক্টগুলোতে কি পেমেন্ট গেটওয়ে যুক্ত করানো শেখানো হবে? ইয়েস, পেমেন্ট গেটওয়ে শেখানো হবে, এবং আমরা পেমেন্ট গেটওয়ের যে স্ট্রাকচারাল বিষয়গুলো আছে, শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন নয়, সেই সাথে স্ট্রাকচারাল বিষয়গুলোর উপরেও আমরা যথেষ্ট জোর দেই, যাতে করে আপনি আজকে সে এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করছেন, কালকে হয়তো আপনাকে আমার পে নিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে। আপনি যখন যেই পেমেন্ট গেটওয়ে নিয়েই কাজ করেন না কেন, আপনার নলেজগুলো যেন কাজে লাগে। দ্যাটস ওয়াই আমরা টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন, এটাকে বলে হচ্ছে পেমেন্ট গেটওয়ের টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন। আমরা জোরটাই দেই হচ্ছে টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশনের উপরে। এমডি আতিক হোসেন ভাই ফেসবুক থেকে বলেছেন, ভাই আমার সৃজনশীলতা কম। আপনি কি করে বুঝলেন আপনার সৃজনশীলতা কম? এটা তো আপনার নিজে নিজে বুঝার কথা না। পিএইচপি লারাবেল ভালো হবে নাকি মার্নেস্ট্যাক ভালো হবে? আপনার জন্য দুটোই ভালো হবে। আর নিজের সৃজনশীলতা কম বা নিজের ক্যাপাবিলিটি কম, এভাবে শুরুতেই নিজেকে দায়ী করবেন না। সৃজনশীল হয়ে কেউ জন্ম নেয় না, সৃজনশীল হয়ে কেউ প্রোগ্রামিং শেখা শুরু করে না। বরং প্রোগ্রামিং করতে করতে, শিখতে প্র্যাকটিস করতে করতে মানুষের ভেতরে সৃজনশীলতা তৈরি হয়। দ্যাটস ওয়াই এই ল্যাক অফ কনফিডেন্স যে আপনার সৃজনশীলতা কম, আপনাকে দিয়ে হবে কি না, জাস্ট ডিলিট ইট। আপনার মাইন্ড থেকে এটাকে ডিলিট করে দেন এখনই। আর মাইন্ডের ভেতরে এটা ঢুকায় নেন যে শিখতে কাজ করতে করতে আপনি যদি সৃজনশীল নাও হয়ে থাকেন, তারপরেও আপনার ভেতরে সৃজনশীলতা তৈরি হতে বাধ্য। ইউটিউব থেকে আরেকজন বলেছেন, ভাইয়া লারাবেল শেখার পর আমি সিএসসি ফান্ডামেন্টাল শেখা উচিত কিনা?
নাকি লারাভেলের উপরে দক্ষতা অর্জন করব? আপনি লারাভেলের উপরেই দক্ষতা অর্জন করবেন। যখন যেইটা তখন সেইটাই ভালো করে করবেন। এমডি জিহাদ ভাই বলেছেন আমি এইচএসসি পরীক্ষার্থী। এমডি জিহাদ ভাই, আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আমি আপনার বড় ভাই হিসেবে আপনাকে বলছি, আপনি আমার লাইভও দেখবেন না, আমার ভিডিও দেখবেন না, টিউটোরিয়ালও দেখবেন না। আপনি এখন পড়াশোনা করেন, কারণ একাডেমিক রেজাল্ট, একাডেমিক পড়াশোনার প্রয়োজন আমাদের দেশে আছে। এমনটা কিন্তু কখনোই নয় যে আমি প্রোগ্রামিং করেই অনেক ভালো পারি, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিছুই দরকার নাই। বিষয়টা কিন্তু এরকম নয়, এটা বাস্তবসম্মত নয়। আপনি এইচএসসি পরীক্ষার্থী ভাই, এখনই গিয়ে টেবিলে গিয়ে পড়তে বসেন। সামনে আপনার পরীক্ষা, ওইটা আপনার জন্য এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওইটার ডিমান্ড এখন আপনার কাছে সব থেকে বেশি। যেটা আপনার সামনে, সেটাকে মোকাবেলা করেন। থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হচ্ছে নেক্সট কোনো সেশনে, নেক্সট কোনো লাইভে, আবারও নেক্সট কোনো টপিক নিয়ে। আসলে আমি যদি আমার কথাই বলি, আমার শেষ বলে কোনো শেষ নাই। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো লাইভে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে আবারও। আল্লাহ হাফেজ।